বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। যেমন তাকে দেখি, শ্রীনাথের লেখা পাঠ করছি। পর্ব 17। এন্ট্রান্স পরীক্ষা দেয়া হলো না, আর দিলেও না, কিন্তু কিছু একটা তো করতে হবে। বাবা বললেন, ডাক্তারি পড়লে মন্দ হয় না, দেখ না চেষ্টা করে। বাবার কথা মতো কলকাতায় চলে এলো। দেখা যাক কোথায় ভর্তি হওয়া যায়। বউবাজারে শরৎ মল্লিকের ন্যাশনাল মেডিকেল স্কুল। অনুকূলচন্দ্র গিয়ে বললে, আমাকে ভর্তি করে নিন, আমি ডাক্তারি পড়ব। বাবার যুক্তি পেয়ে জিদ জেগেছে নিজের। দেহবৈদ্য হওয়ার শখ হয়েছে, ত্রিতা ভারী। দেহের চিকিৎসা করতে করতেই চিকিৎসা আরম্ভ করবে দেহি। জর্জারি ইলাজ দিতে দিতে এত্তলা করবে সেই জরাতিদের। জরিষ্ণুর আবরণ থেকে বের করবে পরম জিষ্ণুকে। কতদূর পড়েছ? প্রশ্ন হলো কর্তৃপক্ষের। আগে এন্ট্রান্স অবধি পড়েছি, কিন্তু পরীক্ষা দেয়া হয়নি। কিন্তু আজকাল তো এন্ট্রান্স পাস না হলে ভর্তি করা হয় না গো। কর্তৃপক্ষ জানিয়ে দিলেন অনুকূলচন্দ্রকে। কিন্তু আমি যে এন্ট্রান্সের পড়া সব শিখেছি স্যার, শুধু পরীক্ষাটা দিতে পারিনি। তুমি তো বলছো, আমরা তা জানবো কেমন করে? তবে আমাকে পরীক্ষা করে নিন। অনুকূলচন্দ্র নাছোড়। কর্তৃপক্ষ রাজি হলেন। অ্যাডমিশন টেস্ট হলো। বেশ শক্ত শক্ত প্রশ্ন দেওয়া হলো, তাতে বেশ করে কষে নিতে চান তারা। কর্তৃপক্ষকে খুশি করে পরীক্ষায় উত্তীর্ণ হলো অনুকূলচন্দ্র। ভর্তি হয়ে গেল ডাক্তারি পড়তে। ওদের এক দূরসম্পর্কীয় আত্মীয় অনেকগুলো টাকা ধার নিয়েছিল বাবার কাছ থেকে। শিবচন্দ্র এবার বললেন, টাকাটা আবার কিছু কিছু করে শুধতে হয়, নইলে ছেলে কি পড়ানো হয় না। ঠিক হলো, ভদ্রলোক মাসে মাসে 10 টাকা করে শোধ করবেন। টাকা 10টা প্রতি মাসে কলকাতা অনুকূলচন্দ্রকে দিয়ে দেবেন। আর কথা দিলেন, চেষ্টা করে অনুকূলচন্দ্রের জন্য বিনে পয়সায় একটা থাকার জায়গাও ঠিক করে দেবেন। মাসিক 10 টাকা সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে গ্রেস স্ট্রিটের এক কয়লার গদিতে এসে উঠল অনুকূলচন্দ্র। কয়লা স্তূপের পাশেই বেচাকেনার একটা ছোট্ট সেরেস্তা ঘর। সেরেস্তা ঘরের ফরাসের এক পাশে অনুকূলচন্দ্রের জন্যে মাথা গুজবার একটু জায়গা। সারাদিন কয়লা ঢালা বাছা চলছে। 24 ঘন্টার কয়লার গুঁড়ো উঠছে। জামা কাপড় একদিনেই কালো হয়ে যায়। পয়সা কোথায় যে রোজ পরিষ্কার করবে? ওই 10 টাকার মধ্যেই খাওয়া পড়া সব। ওরই মধ্যে কাগজ, কলম, পেন্সিল। ধুতি পিরেনে সাবান লাগাও আর ধোপা বাড়ি দাও, যা করো ওই ওরই মধ্যে। ফলে কোনোটিই হয় না। চিমটি কাটলে ময়লা উঠে আসে জামা কাপড় থেকে, নিজেরও ছিঁড়িও তথই বচন। পায়ের জুতোয় তালি পড়েছে গন্ডা কয়েক, তলা ক্ষয় হতে হতে শুকতলা ছিঁড়ল। আর পদশোবার দরকার নেই, এবার একেবারে নগ্ন পথ। আর কি হবে পদাবরণে? যত মুক্ত পদ হতে পারো ততই ভালো। যত উলঙ্গ হতে পারো আকাশের মতো, যত অন্তর প্রবেশী হতে পারো অন্তরিক্ষের মতো। মাথাতেও একটু তেল জোটে না সব দিন। ক্লাসে মাস্টারমশাই একদিন ধমকে দিলেন, অত ময়লা পোশাক পরে আর ক্লাসে এসো না, এরা ডাক্তারি পড়ার জায়গা, জানো তো? লজ্জায় মাথা কাটা গেল অনুকূলচন্দ্রের। খুঁজে খুঁজে সস্তায় এক ঠিক হোটেল বের করেছে। সস্তায় মাসিক খাওয়ার ব্যবস্থা হলো। কিন্তু সস্তা 3 অবস্থা: 8 পেটা ভাত আর ছোট্ট খুঁড়ির 1 খুঁড়ি ডাল। ডাল দেখলেই মনে আসে মা গঙ্গার কথা। তরকারির ব্যাপার নেই।
কড়াইয়ে পড়ে থাকে তো চেঁচে মুছে ঝেড়ে দিয়ে যায় একটু সস্তা দরের ঘ্যাঁট, বলে দেয় তরকারি আর নেই, ভাত যা দেওয়া হয়েছে ওই। গরম ভাত প্রায়ই মেলে না, কারণ ঠান্ডা থাকলে আর গরম দেয় না, বাসি থাকলে আর টাটকাটা পাতে পড়ে না। ভালো জিনিসগুলি হলো বেশি পয়সার খদ্দেরের জন্য। একদিন ভাত খেতে বসে দেখে ভাতের উপর খানিকটা সিগনি। সে বেলা আর ভাত খাওয়া হলো না, কারণ ভাত আর পাল্টে দেবে না। নিঃশব্দে উঠে গেল অনুকূলচন্দ্র। বদনে এতটুকু বেদনার চিহ্ন নেই, মনের কোণে কোনো ক্ষোভও নেই, কোনো অবস্থাতেই কাতর নন। সর্ব অবস্থার উপরে উঠে আছে অনুকূলচন্দ্র। অবস্থাতীত হয়েছে, তার অবস্থান্তরের তর বেতর নেই মনে। তারতম্য গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সাম্য। বিচি বিক্ষুব্ধতা নেই, আছে অছিন্ন চেতনার বিনিশ্চিলতা, উল্কাপাধীন নক্ষত্রের শালক মৌনতা, মহাব্যোমের সনাতন অস্খলতা। পাছে মা জানতে পেয়ে মনে কষ্ট পান, তাই বাড়িতে লিখে জানায় না কিছু, শুধু খবর দেয় মা আমি ভালোই আছি। এদিকে গেস্ট্রিট থেকে বউবাজারে রোজ পড়তে যেতে হেঁটে। স্কুলে ডিসেকশনের ব্যবস্থা নেই, ডিসেকশনের দিন যেতে হয় মুরারিপুর। তামাম কলকাতায় যেখানেই যাও পদব্রজে, কোথাও বউবাজার আর কোথাও গেস্ট্রিট। তার উপর রাত্রে ওয়ার্ড ডিউটি, খাওয়া জুটুক আর না জুটুক কাজ চালিয়ে যেত নিয়মিত। কোনো কোনো দিন এলিয়ে পড়ে শরীর, পা যেন আর চলতে চায় না, মাথা ঝিমঝিম করে দুর্বলতায়। মনকে জিজ্ঞাসা করে, ও কি কষ্ট হচ্ছে নাকি? সহ্য বাড়াও, কষ্ট কম হবে। মন শোনে, অবস্থাকে ভয় করো না, অবস্থাকে আয়ত্ত করো। বাধাকে বিঘ্ন বলে মনে করো না, বাধাই তো গতির পরিমাপ। আপদকে বিপদ বলে মেনে নিও না, আপদেই তো সম্পদের বাচক। আপদই হোক আর সম্পদই হোক, আসল ওই পদ। শ্রীপদে অস্ত্রদুল থাকলেই সহজ হয়ে যাবে তোমার শ্রেয়সবৃদ্ধি। অবস্থায় পড়ে দুস্থ হয়েও না, আত্মস্থ থাকো, সুস্থ হতে পারবে। যিনি চিরকালের সুখ, স্থিত থাকো সেই সচ্চিদানন্দ চেতনায়। অবস্থায় পড়ে দুস্থ হয়েও না কখনো। তাই বুঝি আরও সঙ্গীন হয়ে উঠল অবস্থা। আত্মনিরীক্ষার বুঝি শেষ নেই এখনো। আচার দিয়ে প্রতিষ্ঠা করতে হবে আচরণীয়কে। লোকায়ত্ত হয়েছ, লোক সমস্যাকে ভেঙে দিতে হবে লৌকিক কৌশলে। কিন্তু ওর কৌশল আর কিছুই নয়, কুশল বুদ্ধি হলো ওর কৌশল। লোককল্যাণের সহজ টানে শিথিল করে দেয় সমস্যার গ্রন্থি। টাকা দেওয়া বন্ধ করে দিল ভদ্রলোক, হোটেলে খাওয়া বন্ধ হয়ে গেল অনুকূলচন্দ্রের। একদিন মোটে 6 আনা পয়সা হাতে রয়েছে। থাকবার জন্য তো পেয়েছে কয়লার গদি, খাওয়া দাওয়ার কি হবে এখন? কেন, একবেলা মুড়ি আর একবেলা কলের জল। উপস্থিত সমাধান একটা করে নিলে মনে মনে, আসুক দেখি কত জোরে আসবে ঝড়, ঝড়ের বেগ পরীক্ষা করব মাঠে দাঁড়িয়ে। ঠিক এমনি সময় এক সহপাঠী বন্ধু এসে বললে, অনুকূল ভারী বিপদে পড়েছি ভাই। মান থাকে না, অন্তত 8 গন্ডা পয়সাও যদি থাকে তো দাও না গো। 8 আনা তো হবে না ভাই, 6 আনা আছে। অম্লান বদরে বের করে দিল তবিল ঝেড়ে শেষ 6 আনা পয়সা। প্রার্থীকে ফেরাতে পারে না কোনোদিন, বিমুখ করতে পারে না কাউকে। যতক্ষণ কানাকড়িটি আছে ততক্ষণ দেবে, নেই বলতে পারে না, দেব না বলতে পারে না। নিজে না থাকলে ভিক্ষার্থী হবে সাহায্যার্থীর জন্যে। নিতে পারে না, শুধু দিতে জানে। হাত পাততে পারে না, উপুর হয়ে যায় আপনা থেকেই। ও শুধু দান করবার জন্য এসেছে তা নয়, দিলটি চাইলে তালটি দেবে, সামান্যটি চাইলে অসামান্যটিও দেবে। শূন্য হয়ে চাইলে হলো পূর্ণ করে দেওয়ার জন্য পরিপূর্ণ হয়ে আসে নিজেও। নাও বস্তার মুখ খোলো, আমি ঢেলে দিতে পারি, থাকি অফুরন্ত ধারে।
অমৃতের জ্বালা উপুর করেছি, একবার হাঁ করে অকুণ্ঠ বন্দনে। দিক দিগন্ত এনেছি হাতের মুঠোয়, ছুটে এসো দিক বিদিক শূন্য হয়ে। ছোটবেলাকার ইতিহাস এই, কারো ঘরে খাবার নেই, আবদার করে চাল ডাল বের করে নিয়ে গিয়ে দেয় মার কাছ থেকে। তোমার 2 টাকা চাই, দাঁড়াও দেখছি, মার কাছে গিয়ে বলি, মা গো 2 টাকা দে তো মা, এক্ষুনি দে, নইলে অচল। মা চেনেন ছেলেকে, না দিতে পারলে ছেলে আজ উপোস, সুতরাং হতে না থাকলেও জোগাড় করে দিতে হয়। এ হলো তাই। এখনো যে আছে 6 আনা পয়সা, নেই বলবে কেমন করে। কাজেই লিস্টি থেকে মুড়ির নাম উঠে গেল, দাঁড়ালো শুধু কলের জল। কলতলায় গিয়ে পেট ভরে জল খেয়ে আসছে দুবেলা, জল খেয়ে 3-4 মাইল হেঁটে স্কুলে যাচ্ছে, আবার আসছে, মরা কাটতে যাচ্ছে মুরারি পুকুরে, নাইট ডিউটি দিচ্ছে হাসপাতালের ওয়ারে। কাজের বেলাও ঢিল নেই এতটুকু। জলের উপর 2 দিন চলল। জল মানে ওই সেফ জল। 3 দিনের দিন আর পারছে না, বাসা থেকে বেরিয়ে পড়েছে, পেটে যন্ত্রণা। মাঝপথে এসে খালি পেটে অনবরত জল ঢাললে পেট তো শুনবে কেন। বাইল কলিক আরম্ভ হয়ে গেল, পিত্ত বিকার আরম্ভ হয়ে গেল, ক্রমশই বাড়তে লাগলো যন্ত্রণা। শেষে অস্থির হয়ে উঠল পথ চলতে চলতে। স্কুলে যখন এসে পৌঁছলো, যন্ত্রণায় তখন অচেতন প্রায়, বসে থাকতে পারল না, শুয়ে পড়ল একটা বেঞ্চিতে। একজন সহপাঠীকে দেখে বলল, এ কি হয়েছে তোর? পেটটা শুধু দেখিয়ে দিল ইঙ্গিতে, যতটা পারল বুঝিয়ে দিল রোগের উপসর্গগুলি। সহপাঠী ছেলেটি একজন মাস্টারমশাইকে ডেকে নিয়ে এসে দেখালো অনুকূলচন্দ্রকে। পরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দিলেন মাস্টারমশাই। মল্লিক বাবুর স্কুল খুব বড় স্কুল নয়, বেশি ঔষধ থাকে না তার আউটডোরে। প্রেসক্রিপশন ফিরিয়ে দিয়ে আউটডোরে কম্পাউন্ডার বললে, সব ঔষধ এখানে হবে না, বাজারে দোকান থেকে কিনে নিতে হবে। বাজারে ফার্মেসিওয়ালা দেখে বললে, 12 আনার কমে দিতে পারবো না ঔষধটি। 12 আনা? ওরে বাপ! অনুকূলচন্দ্র শুনে বললে, তবে ভাই আমার ওষুধ খাওয়া হলো না। 12 আনা তো দূরের কথা, একটা আতলাও পয়সা নেই আমার ট্যাঁকে। তবে কি হবে? বিনে ঔষধে পড়ে রইল অনুকূলচন্দ্র। শেষে 4th ইয়ারে একটা ছেলে দেখে এসে বলল, দাঁড়াও, পয়সা লাগবে না তোমার, আমি ঔষধ এনে দিচ্ছি তোমাকে। খানিকটা সোডি বাইকার্বনেট এনে দিল তাকে, বললে, এই ডোজ ভাগ করে দিলাম, খানিকক্ষণ অন্তর অন্তর জলের সঙ্গে খেতে থাকো। তার কয়েক মাত্রা খেতেই অনেকটা সুস্থ হলো অনুকূলচন্দ্র। নিজের কষ্টের কথা তো তবু কাউকে বলবে না। আত্মীয় কুটুম্ব অনেকেই আছে কলকাতায়, কিন্তু প্রার্থী হতে পারল না কারো কাছে গিয়ে। কেমন করে বলবে খেতে পাইনি, তোমাদের বাড়িতে 2 ভাত খাবো? ওদিকে বাড়িতেও কিছু লিখতে পারল না। নিজের কষ্টের কথা জানিয়ে মা বাবাকে অস্থির করে তুলবে, সে কথা তার চিন্তার বাইরে। ঠিক করলো কাউকে কিছুই বলবে না, অভিভূত হবে না, অভিনন্দন জানাবে না কখনো অভিভাবককে। পথ নেই, তবে পথ কেটে বার করতে হবে। প্রজ্ঞার পোলা দিয়ে বলিষ্ঠ করতে হবে প্রতিজ্ঞাকে। সিদ্ধান্ত করলো সেবা দিতে হবে, অভাবে পড়লেই, সেবা স্বভাবে দাওয়াই পড়লেই পালিয়ে যাবে তখন অভয় ব্যাধি। লোকে যে বলে অভাবে স্বভাব নষ্ট, বিচার করে দেখলে না, তা তো হতে যাবে কেন? স্বভাব নষ্টেই তো অভাব, স্বভাব থেকে তো সেবার ভাব নষ্ট হলেই তো অভাব। কুশল থেকে কৌশল গেলেই পথ আমার কুশল হয়, একেবারে কুশল কণ্টেকে আকীর্ণ হয়ে থাক। ইংরেজি বচনে আছে, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। ভাবলে ঠিকই তো, মানুষ প্রপোজ করলেই তো ভগবান ডিসপোজ করেন, প্রার্থনা করলেই তো পূরণ করেন, চাইলেই মিলিয়ে দেন। আগে মেল বাঁধতে হবে তার কর্মকৌশলের সঙ্গে, বিজ্ঞ হতে হবে তার বিধি ব্যবস্থায়। তিনি হলেন শ্রীনিবাস, যেখানে সেবা সেখানেই তাঁর বাস। সেবা বুদ্ধি হলো পথ। গ্রেস্ট্রিট শোভাবাজারের মোড়ে ডাক্তার হেমন্ত চ্যাটার্যের হোমিওপ্যাথি ডিসপেন্সারি ছিল একখানা। হেমন্ত বাবু খুব ভালোবাসতেন অনুকূলচন্দ্রকে। বললেন, বাপু এক কাজ করো, তোমাকে কিছু হোমিওপ্যাথি ঔষধ আর একখানা বই দিই, বই পড়ে শিখে নিয়ে আশেপাশে কিছু ঔষধ দিতে থাকো।
তাতে তোমার 2-4 পয়সা হবে বলে মনে হয়। পয়সার কথা নয়, অন্য কথা ভেবে প্রচুর উৎসাহ পেল অনুকূলচন্দ্র। একটা নতুন জিনিস শেখা যাবে। আর ওই যে কয়লার ডিপোর কুলিরা, ওদের বদহাল দেখে বড় কষ্ট হয় মনে। ওদের একটু উপকার করতে পারলে যেন আরাম পাওয়া যায়। মানুষের কি করে দুঃখ ভেদ করা যায়, এই চিন্তাই চিন্তা। নিজের কষ্ট ভাববে কি? নিজের কোনো কষ্ট নেই। বিশ্ব বেদনা ছাড়া নিজের কোনো বেদনা নেই। নিজের ছিলই বাকি, আছেই বাকি। যে নিগুণ, যে নিরুপাধি, তার আত্মবোধ কোথায়? আত্মপর কোথায়? তার সব ওই আত্ম, পর কেউ নেই। দয়া বলে তো আর কিছু করে না। দয়া করবে কাকে? নিজেকে কখনো নিজে দয়া করা যায়? না করলেই নয়, তাই করে। মহেশ ভট্টাচার্যের একখানা পারিবারিক চিকিৎসা আর এক বাক্স ঔষধ দিয়েছিলেন তখন হেমন্ত বাবু। এখন তাই নিয়ে লেগে গেল সেবা বৈষ্ণব স্বভাব বুদ্ধিতে। এলোপ্যাথি পড়তে পড়তে অবসর সময়ে হোমিওপ্যাথি করে, বই পড়ে আর ঔষধ দেয়। শেষে বই না পড়েও দিতে পারে। রোগী দেখলে ঔষধের কথা মনে আসে। ঔষধ এর স্মৃতি রুগীর আকারে এসে সামনে দাঁড়ায়। একটা রুগী একটা ঔষধ। এটা কে রে? আগে গনসা, আমাদের ডিপোর গণেশ লস্কর। গনসা ফনসা নয়, এর নাম ইউপেটোরিয়াম। হ্যাঁ, কখন জ্বর আসে? সকালে? আগে হ্যাঁ। আর ভীষণ ব্যথা, মনে হয় হাড়গুলো পর্যন্ত। আর বলতে হবে না। ঠিক আছে। রোগী দর্শনেই ঔষধ নির্বাচন হয়ে যায়। 200 শক্তির 2 ডোজেই রোগী আরাম পায়। রোগীর অধিকাংশ হইল কয়লা ডিপোর গরিব কুলিরা। কয়লার ডিপোর পাশেই মিজরির কারখানা। মিজরির কারখানার মজুদাও এসে জুটল অনুকূলচন্দ্রের কাছে। শুধু কি ঔষধেই পায়? পেয়েছে নির্বিশেষ ভালোবাসা, পেয়েছে সেবা, পেয়েছে আত্মীয়তা। ঔষধ তো দেয়ই, মাঝে মাঝে কিছু পয়সা জমিয়ে টুকিটাকি জামা কাপড়টাও কিনে দেয় ওদের ছেলে মেয়েদের জন্য। ঔষধের জন্য পয়সা নেবে না, তবু ওরা জোর করে কিছু দেবেই। দাদা ঠাকুর, এই পয়সাটা কটা নাও না গো। অনুকূলচন্দ্র নিতে চায় না। পয়সা নিলে তোমাদের চলবে কিসে? কিন্তু ওরা তো ছাড়বে না। বলবে ঔষধ যে রেখেছে আমাদের জন্যে, ফুরিয়ে গেলে পাবে কোত্থেকে? তুমি কিনবে কেমন করে? পয়সা পাবে কোথায়? ওরা জেনেছে এ ওদেরই জিনিস। ওদের জিনিসকে ওরা বাড়িয়ে তুলতে চায়। ঔষধপত্র ওদের, দাদা ঠাকুরও ওদের। অনুকূলচন্দ্র যখন ছুটিতে বাড়ি যায়, তখন দল ধরে ওরা আসে স্টেশনে তুলে দিতে। বলে, কবে ফিরবা জানিও, ফেরবার দিন হলো বলে দিও, আমরা স্টেশনে হাজির হব। কবে দাদা ঠাকুরের ছুটি ফুরবে তার দিন গুনতো ওরা। অনুকূলচন্দ্রকে না হলে যেন ওদের চলে না। জীবনের যেন একটা মূল্যবান অংশ ওই অনুকূলচন্দ্র, ওই পরশার্থী আত্মফোলা যুবকটি, ওই সর্ব শুভঙ্কর দাদা ঠাকুরটি, ওই প্রেম প্রীতির খনি নয়নমণি মনের মানুষটি। সকলেই নিজের, পর কেউ নয়। তবু মার জন্য মনটা কেমন করে। মাকে বেশি দিন না দেখলে অস্থির হয়ে ওঠে অনুকূলের। কিন্তু বাড়ি গেলেই পাড়ার লোকে বলতো, ওমা ব্যথা হয়েছে, এখন বেশি দিন বাড়িতে থাকতে দিও না ছেলেকে, পড়া হবে না, মাথা নষ্ট হয়ে যাবে। মাও ঠেলতেন, যা কলকাতায় যা, পড়াশোনার ক্ষতি হবে যে এখানে থেকে থাকলে। 2 দিন বাড়িতে খেয়ে একটু মুখ বদলাবে, তাও আর হয়ে ওঠে না অনুকূলের। ছুটিরা ফুরোতেই আবার আসতে হয় কলকাতায়। ডাক্তারি বইয়ের দাম অনেক বেশি, বইও লাগে অনেক। বাড়িতে কখনো কখনো বইয়ের টাকার জন্য চিঠি লিখতে হতো। মাকে লিখতো, মা এই বই কখানা নেহাত না হলে নয়, আন্দাজ এত টাকা লাগবে, দেখো তো যদি এটা জোগাড় করতে পারো কিনা। মা চিঠি পড়ে শোনাতেন পাড়ার লোকেদের, অনুকূলের চিঠি এসেছে, এই দেখো আবার নাকি বই কিনতে হবে, এতগুলো টাকা লাগবে। পাড়ার লোকে শুনে বলতো, সে কি মা, এই কখানা বইয়ের দাম এত টাকা? তা কি কখনো হয়? অত বড় একখানা রামায়ণ পাওয়া যায় 2.5 টাকা হলে, আর একখানা দামি 12-14 টাকা। আমার তো মা মনে পায় না। যাই হোক, বুঝে সুঝে দিও,
বিদেশে থাকে ছেলে, হাতে বেশি টাকা না দেয়াই ভালো, ওর মাথাটা খেও না। মা বুঝলেন কথাটা ঠিক, এমনভাবে টাকা পাঠাতেন যাতে একখানা বইও কেনা হতো না। এখান সেখান থেকে চেয়ে চিনতে নিয়ে বই পড়তে হতো অনুকূলচন্দ্রকে। পড়া তবু ভালোই করে, শিক্ষা তবু অপূর্ণ থাকে না। চিকিৎসার বিদ্যায় বিশেষ ব্যুৎপত্তি দেখা যায় অনুকূলচন্দ্রের ভিতর। ছাত্র শিক্ষক সবার ওই ভালোবাসা পায় অনুকূলচন্দ্র, শুধু ভালো ছাত্র হিসাবে নয়, ভালো মানুষ হিসাবেও, সকল ভালোর আবাস হিসেবে। অনুকূলচন্দ্রের আবাল্য বন্ধু অনন্তনাথ। অনুকূলচন্দ্রের অভাবের কথা শুনে অস্থির হয়ে উঠল অনন্তনাথ। এ সময় ওকে যদি একটু সাহায্য করতে না পারি, তবে আর এ জীবনের মূল্য রইল কোথায়? যার এত ভালোবাসা পেয়েছি, তাকে একটু ভালোবাসতে পারবো না? শৈশবে মা মারা গিয়েছেন, বাবা দ্বারকানাথ রায়ও মারা গেলেন অল্পদিন পরেই। অনন্তকে তখন মানুষ করে কে? দ্বারকানাথের জ্ঞাতি হলো হিমায়তপুরের নবকৃষ্ণ চৌধুরীরা। নবকৃষ্ণের বড় ছেলে বসন্ত তখন ডাক্তারি করে হিমায়তপুরে বাড়িতে থেকে। বসন্ত ডাক্তার গিয়ে নিয়ে এলো অনন্তনাথকে। ছোট ছেলে, একলা হাতে তুলে ভাত খেতে পারে না। মাওড়া হয়ে হতবম্ব হয়ে গেছে ছেলেটি। ওকে নিজের বাড়িতে রেখে ছেলের মতো মানুষ করতে লাগলো। দ্বারকানাথের কাশীপুর বাড়িতে থাকলো বড় ছেলে অন্নদা আর তার খুড়ো গোষ্ঠীরা। হিমায়তপুরে এসে ভাব হলো অনুকূলচন্দ্রের সঙ্গে। একসঙ্গে পাঠশালায় গেল, পাবনা স্কুলেও পড়লো একসঙ্গে। অনুকূলচন্দ্রের ভালোবাসায় অভিসিঞ্চিত হয়ে গেল ওর মন। ভালোবাসার কাঙাল ছিল, এবার আরেক কাঙালকে পেল সঙ্গে। এ আবার এক অদ্ভুত কাঙাল, বলে আমাকে তোমার প্রেমের এক বিন্দু দাও, আমি তোমাকে সিন্ধু সেবন করাবো। অনুকূলের কুলে এসে ঠেকল অনন্তের নিরুদ্দেশ তরী। অটল হয়ে অক্ষয় পদে অনন্ত স্বরূপের করপস্প পাওয়া গিয়েছে যে অন্তরে। অন্তস্থ চিদাত্মা জেগে উঠেছে এবার চিরন্তের হিরণদণ্ডে। লেগে গেল কিছু লেখাপড়া যখন শিখলো, তখন ডাক্তার একদিন বলল, এক কাজ কর, তুই আমার ডাক্তারখানায় কম্পাউন্ডারি শেখ। শুধু লেখাপড়ায় কি হবে, অর্থকরী বিদ্যেও তো একটু চাই। সুতরাং কম্পাউন্ডারিটা কাজ শিখতে আরম্ভ করলো অনন্তনাথ। অল্প দিনের মধ্যেই বেশ পাকা কম্পাউন্ডার হয়ে উঠল। স্থির করলো যেমন করেই হোক কিছু সাহায্য করতে হবে অনুকূলচন্দ্রকে। চৌধুরী বাড়ি থেকে তা সম্ভব নয়। মনস্থ করলো কলকাতায় গিয়ে কাজ খুঁজবে। আপার সার্কুলার রোডের উপরে তখন মস্ত বড় ঔষধের দোকান, হোয়াইট হল হলো ফার্মেসি। চেষ্টা করতেই হোয়াইট হলে একটি কম্পাউন্ডারে চাকরি পেয়ে গেল অনন্তনাথ। খাওয়া থাকা বাদে নগদ যা হতে পায় তাই এনে দেয় অনুকূলের হাতে। অনন্তের দান নিতে আপত্তি নেই অনুকূলচন্দ্রে। ও তো দান নয়, ও তো নিবেদন, নৈবেদ্য, ভালোবাসার ভোগ। কোন রকমে পড়া চলতে লাগলো অনুকূলচন্দ্রের। অনুকূলচন্দ্র যখন ডাক্তারি পড়ে, তখন পঞ্চম জর্জ এসেছিলেন কলকাতায়। দিল্লিতে করসান্য চলছে। সম্রাটকে অভিনন্দন জানাবার জন্য সারা ভারত উৎসব মুখর। গম গম করছে কলকাতা শহর, ঝলমল করছে পথ প্রান্তর। সম্রাটের শোভাযাত্রা যাবে রাস্তা দিয়ে, আগের থেকেই রাস্তার দুপাশ দিয়ে লোকের কাতার। অনুকূলচন্দ্র ভাবলে, সম্রাট দেখে আসি, রাজ চক্রবর্তী দেখে আসি রাস্তার দাঁড়িয়ে। যে রঞ্জন করে সেই তো রাজা, আর কি না। দীপ্ত হয়ে উদ্দীপ্ত করে তোলে আর সবাইকে। লোকরঞ্জক তমদ্রোহী সেই লোকপালই তো হলো রাষ্ট্রের রক্ষক, জাতির নায়ক। এই রাজাও কি তাই? কল্পনার আলক্ষ্যের সঙ্গে মিলিয়ে নেবার জন্যে ব্যস্ত হয়ে উঠল মন। রাস্তায় এসে দাঁড়িয়েছে সকাল সকাল, টাটা করছে রোদ। এখন থেকেই লোকে লোকারণ্য। সিপাই এসে ব্যাটন চালিয়ে লোক সরিয়ে দিয়ে যাচ্ছে। ওয়েলারে চড়ে গোড়া সার্জেন্ট খবরদারি করে বেড়াচ্ছে। বউবাজার কলেজ স্ট্রিটের মোড়ে ভিড়ের ভিতর ঠেলে ঠুলে এসে দাঁড়িয়েছে। ভাবলে, এখান থেকেই যদি দেখা যায়। এমন সময় কোত্থেকে একটা সিপাই এসে ব্যাটন দিয়ে মারল এক গুঁতো। হটো, হিয়াসে হট যাও। কোৎকা খেয়ে হলো পড়ল পিছনে।
শুধু ভিড়ের চাপে পড়ে গেল না, কিন্তু সিপাহীজি এমন ব্যবহার করলো কেন? ও তো বেজায়গায় দাঁড়ায়নি, ঘটে যাবে কোথায় যাবে, কোথায় যে দোষ হলো, কে কি যে করবে কিছুই বুঝতে পারল না। রাজা দেখতে এসেছে, না দেখে ফিরবে কেমন করে, সংকল্পের বিকল্প ঘটাবে কেমন করে, অচ্যুত স্বভাব হয়ে বিচ্যুত ভাব হবে কেমন করে। ব্যাটন খেয়েও এক ঠায় দাঁড়িয়ে রইল অনুকূলচন্দ্র। সিপাহীটা তখনও সেইখানেই লোক গুতোচ্ছে। এমন সময় টহলদারি এক গোড়া সার্জেন্ট এসে সিপাহীটার হাঁটুর উপর মারল এক লাথি। বুটশুদ্ধ লাথি মেরে ইংরেজিতে কি বলে গেল ধমকালো, বোধহয় ডিউটিতে কোনো দোষ হয়েছে ওর। লাথি খেয়ে উপর হয়ে পড়ে গেল সিপাহীটি। আহা, এমন করে মারল কি? এই রোদ্দুরে লাথি মেরে গড়িয়ে দিল লোকটাকে। একটা অস্পষ্ট আত্মরব বেরিয়ে এলো অনুকূলচন্দ্রের মুখ দিয়ে। যে মেরেছে তাকেই বা মার খেতে হবে কেমন করে? হিংসে করেছে বলেই তো প্রতিহিংসা করতে হবে নাকি? অন্যায়কে ধ্বংস করতে গিয়ে অন্যায়কে শেষ করবে নাকি? সংযম এনে দাও, সংহার নয় কো, শোধনই মুখ্য, শাসন নয়, নিঃশেষণ নয়, নিয়ন্ত্রণ চাই। ও যে পূর্ণ করতে এসেছে, ধ্বংস করতে তো আসেনি। করুণায় কোমল হয়ে গেল হৃদয়। অকস্মাৎ বিরাট লোক সমুদ্র চঞ্চল হয়ে উঠল, উৎকণ্ঠ হয়ে উঠল অদম্য আগ্রহে। কি হয়েছে? ওই যে রাজ শকট দেখা যাচ্ছে, রাজা আসছেন, সম্রাট পঞ্চম জর্জ আসছেন স্বয়ং। সিংহ বিক্রম ব্রিটিশ লায়নকে দেখা যাবে একবার, দেখা যাবে কিনা তার ঠিক কি? এই বিরাট জনসমুদ্রের কত লোক দেখবে, কত লোক দেখতে পাবে না। কিন্তু অনুকূলচন্দ্রের দেখাই চাই। দেখবে বলেই যে ও এসেছে, না দেখলেই ভাব খেলাপ হয়ে গেল। রাজ শকট এসে পড়ল সামনে। মোড়ের কাছটা এসেই রাজার গাড়ি থেমে গেল। অনুকূলচন্দ্র যেখানটা দাঁড়িয়েছিল ঠিক সেই জায়গাটায়। সেখানে কেন থামলো তা কে জানে। অনুকূলচন্দ্র দেখে নিল সেই পঞ্চম জজকে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।